নেপালে মেবি 81% হিন্দু, তারপরও কেন ভারতের সাথে তার সম্পর্ক খারাপ? তোমরা যদি সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলতে চাও তাহলে আমরা 3 কার্ডের টিক কার্ড টরি খেলবো। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবা না। ভারত সবসময় আওয়ামী লীগের সংগঠন দিয়েই বাংলাদেশকে দেখত এবং পরিচালনা করত। সামরিক প্রশিক্ষণ পায় তাহলে তারা এসব হুমকি মোকাবেলায় আরও সচেতন হবে। বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি একটা ভীতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে ভারতীয় মিডিয়া এবং তাদের কিছু এদেশীয় দোসররা। প্রিয় দর্শক, বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমতে স্বাগত জানাচ্ছি আমি নিয়াজ মাখদুম। আজকের জনমতের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য। ভারতের অতি বাড়াবাড়ি চলছে বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশে যে সনাতন ধর্মাবলম্বীরা রয়েছে তাদের উপর নির্যাতনের যে মিথ্যা অপপ্রচার ভারত চালাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের দেশের জনগণ কি ভাবছেন, কি বলছেন, সেই বিষয়গুলোই আজকে জানবো। চলুন জেনে আসি সাধারণ মানুষের মতামত। গণ অভ্যুত্থানের পরে যে একটা ভ্যান্ডালিজম হয়, আমাদের দেশে সেটা হয়নি। সব দেশে গিয়েছে যে প্রতিটা বিপ্লবের পরে একটা ম্যাস কিলিং হয়, সেটাও হয়নি। সো আওয়ামীরা ভেবেই নিয়েছে যে আমরা আসলে বিপ্লবটাকে তারা আবার প্রতি বিপ্লব হিসেবে নিয়ে আসতে পারে। সংখ্যালঘু টার্মটাকে ইউজ করে আসলে এখন আবার হয়তো একটা প্রবলেম সৃষ্টি করতে চাচ্ছে। ভারত আওয়ামী সরকারকে অনেক বেশি বেনিফিশিয়াল হিসেবেই, বা আমি বলবো যে বাংলাদেশকে এক প্রকার ইউজই করেছে। ভারতের সাথে যে বাংলাদেশের এত বছর একটা ভালো সম্পর্ক ছিল, হুট করে শেখ হাসিনা চলে যাওয়ার পর সেটা একটা খারাপের দিকে মুভ করেছে। এখন খারাপটা যে শুধু বাংলাদেশের সাথেই ভারতের সম্পর্ক খারাপ সেটা না, তার কিন্তু মায়ানমারের সাথে খারাপ, শ্রীলঙ্কার সাথেও খারাপ, নেপালের সাথেও খারাপ। আমি যতটুকু জানি নেপালে মেবি 81% হিন্দু, তারপরও কেন ভারতের সাথে তার সম্পর্ক খারাপ? এখানে অফকোর্স ধর্মটা আসলে কোনো ফ্যাক্ট না। আমি নিজে যেটা বলবো, ধর্মটা অ্যাকচুয়ালি কোনো ফ্যাক্ট না। তারা চাচ্ছে যে বাংলাদেশে অলওয়েজ একটা যেন প্রবলেম থাকে, যেটা বহির্বিশ্বে তারা আবার দেখাতে পারে যে না, এই সরকারের আমলে বা এই ইন্টারিয়াম গভর্নমেন্টের আন্ডারে বাংলাদেশ সেফ না। বাংলাদেশকে যারা আধিপত্যবাদী শক্তি দ্বারা আক্রমণ করতে চায় বা বাংলাদেশকে তাদের আধিপত্য শক্তির বিস্তার কেন্দ্র হিসাবে নিতে চায়, তাদেরকে আমরা বলতে চাই, প্রথমে তাদেরকে আমরা এটা বলতে চাই যে আমরা বাংলাদেশের মানুষ রক্ত দিতে ভয় পাই না। আমরা 1757 সালে রক্ত দিয়েছি, 1857 সালে রক্ত দিয়েছি, 1971 সালে এক সাগর রক্ত দিয়ে আমরা এই দেশকে স্বাধীন করেছি। এবং এই 24-এ দেখবেন, এই 24-এ যারা শহীদ হয়েছে অধিকাংশই তরুণ। এই তরুণরা দেশের প্রশ্নে আপোষহীন। যে জাতি যত বেশি রক্ত দিতে উৎসাহিত থাকে, সেই জাতিকে দাবায় রাখা যায় না। তো আধিপত্যবাদী শক্তিরা কখনো আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যারা তাদের এজেন্ট হিসাবে আওয়ামী লীগকে ব্যবহার করে বাংলাদেশে তাদের আধিপত্য বিস্তারের সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু তরুণ প্রজন্ম 24 সালে এসে তাদের এই আধিপত্যবাদকে ভেঙে দিয়েছে এবং তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চেয়েছে যে তোমরা কোনোভাবেই বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবা না। তাদের জায়গা থেকে যেটা করতেছে, তারা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার চেষ্টা করতেছে, এই জায়গায় তারা সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করতেছে। তো আমরা বাংলাদেশের তরুণ সমাজের পক্ষ থেকে বলতে চাই, তোমরা যদি সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলতে চাও তাহলে আমরা 3 কার্ডের টিক কার্ড টরি খেলবো। ডিভাইডেশনের মাধ্যমে তারা কিন্তু এখনও তাদের যে ট্রাম্প কার্ড এটা খেলার চেষ্টা করছে এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা খেলছে। কিন্তু আপনারা দেখুন, গতকালকে জগন্নাথ হল থেকে, জগন্নাথ হল যেটা সংখ্যালঘুদের হল বলে আমরা চিনি, ওই হল থেকে কিন্তু ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু মিছিল আসছে। অর্থাৎ আমরা এই মেসেজটা ভারতকে দিতে চাই যে আমরা বাংলাদেশের জনগণ, আমরা বাংলাদেশের জাতীয়তাবাদ লালন করি। আমরা বাংলাদেশের প্রশ্নে, এখানে ধর্ম মত ভিন্নতা থাকতে পারে, আদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবসময় এক আছি। যে কোনো আগ্রাসী শক্তির, এটা আমরা পাকিস্তানকে হারিয়েছি, আমরা ব্রিটিশদেরকে হারিয়েছি। এখন ভারতকে, এই 5 আগস্ট কিন্তু শুধু হাসিনার বিরুদ্ধে বিজয় নয়, এটা কিন্তু ভারতের বিরুদ্ধে বিজয়। আমরা ভারতকে জেটিয়ে লাথি মেরে আমরা কিন্তু এই দেশ থেকে বিতাড়িত করেছি। ইনশাল্লাহ ওরা যখনই আগ্রাসী ভূমিকা আবারও এই বাংলাদেশে কিছু করার চেষ্টা করবে, আমরা 20 কোটি মানুষ সোলজার্স, এই 20 কোটি মানুষ এই আগ্রাসনকে মোকাবেলা করবো ইনশাল্লাহ। আমরা ছাত্র জনতা, আমরা রাজপথে আছি, থাকবো, এই আগ্রাসনকে মোকাবেলা করবো ইনশাল্লাহ। ভারত সবসময় আওয়ামী লীগের সংগঠন দিয়েই বাংলাদেশকে দেখত এবং পরিচালনা করত। ভারতের 1 নম্বর চাহিদা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি এবং রাজনীতিকে কন্ট্রোল করা। অর্থনীতি এবং রাজনীতি তাদের হাতছাড়া হয়ে যায়, তখন তারা এই সাম্প্রদায়িককে তারা সামনে নিয়ে আসে। ভারতের যতগুলো মিডিয়া আছে, সকল মিডিয়ায় তারা একটা সিন্ডিকেট। তারা আশেপাশের দেশগুলোকে তারা টার্গেট করে, যেমন আমাদের বন্দর নিয়ে গেছে, আমাদের এই যে বাংলাদেশটা তারা
অবাধে ব্যবহার করছে বিনা ট্যাক্সে, এই টোটাল তাদের এই সমস্ত জিনিস যখন বিপ্লবের পরে বন্ধ হয়ে যাবে, তারা রাজনৈতিকভাবে এবং তাদের যে পররাষ্ট্রনীতি অনুযায়ী পুরো রাষ্ট্রটা তাদের মাথা খারাপ হয়ে গেছে। তাদের এই খারাপের কারণে আজকে সামনে তাদের প্রধান অস্ত্র হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে যাতে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসায়, সেই চিন্তাভাবনা থেকে তারা আজকে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আমাদের এই দেশে হিন্দুরা কোনো নির্যাতন হয় নাই, এই পর্যন্ত আমরা পাই নাই। সবাই একসাথে হয়ে আসেন, দেখবেন এই ভারতের আগ্রাসন আমাদের এই দেশ থেকে একেবারে চলে যাবে। ভারতের কথায় আমরা চলবো না, আমাদের কথায় ভারত চলবে। ভারতীয় যে আধিপত্যটা এতদিন ছিল, হঠাৎ করে যখন এটাতে একটা ধাক্কা খেলো যে না, এখন তো বাংলাদেশের যে সচেতন নাগরিক, হ্যাঁ, যারা ফেসিস্টকে উৎখাত করলো, তখন ভারতের হচ্ছে এটা নিয়ে মানে মাথা ব্যথা হয়ে গেল যে এতদিনের আধিপত্য, এতদিনের যে শোষণ তারা করছে, এক প্রকার শোষণই ছিল, তো তারা তো এটা আর করতে পারবে না। তারা হচ্ছে ইচ্ছাকৃতভাবে দেশের মধ্যে এরকম বিশৃঙ্খলা ঘটাচ্ছে। বন্ধু রাষ্ট্র বলা হতো, কিন্তু আমরা তাদের কার্যকলাপ এখন বুঝতে পারতেছি যে ভারত আমাদের বন্ধু ছিল না, বাংলাদেশের বন্ধু ছিল না, তারা ফেসিস্ট সরকারের বন্ধু ছিল। আমাদের বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে এটাকে প্রতিহত করতে হবে। আমাদেরকে সামরিকভাবে আরও শক্তিশালী হতে হবে, বিভিন্নভাবে আমাদেরকে আরও প্রস্তুতি নিতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। জুলাই আন্দোলন চলছিল, তখন শাহবাগে কিছু ভাই আমরা নামাজ পড়ছিল, আমাদের কিছু আন্দোলনকারীরা সেই আন্দোলনকারীদের ছবি, নামাজের ছবি, পুরাতন ছবি ব্যবহার করে ভারতের মিডিয়া প্রচার করছে যে এখানে হচ্ছে হিন্দুদেরকে, সংখ্যালঘুদেরকে জোর করে নামাজ পড়তে বাধ্য করা হচ্ছে। এই ধরনের ঘটনা হচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে প্রোপাগান্ডা চালানোর মাধ্যমে সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে একটা আতঙ্ক সৃষ্টির মাধ্যমে তাদেরকে বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি একটা ভীতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে ভারতীয় মিডিয়া এবং তাদের কিছু এদেশীয় দোসররা। সুনামগঞ্জের সাল্লায় যখন হিন্দুদের বসত ভিটা যখন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, লুটপাট চালানো হলো, শুরুতেই দেখা গেছে যে আওয়ামী লীগের পক্ষ থেকে বিরোধী দলের উপরে অভিযোগ চাপানো হয়েছিল। পরবর্তীতে তদন্তে কি দেখা গেছে, আওয়ামী লীগ সরকারের তদন্তে বেরিয়ে আসছে যে স্থানীয় যুবলীগ নেতারা এই আগুন সন্ত্রাসের সাথে জড়িত ছিল। রামুর ঘটনা দেখেন, আপনারা কুমিল্লার ঘটনা দেখেন, যত ঘটনা আছে ম্যাক্সিমাম ঘটনায় দেখবেন যে আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা এই ধরনের ঘটনা ঘটিয়ে প্রতিপক্ষের উপর দোষ চাপিয়ে তারা একটা দায় চাপানোর চেষ্টা করছে, না বিরোধীরা আসলে তোমাদের উপর হামলা মামলা ঘটাবে, সংখ্যালঘুরা এখানে থাকতে পারবে না। আসলে আমরা তো সংখ্যাগুরু এই শব্দটাতে বিশ্বাস করি না। আমরা মনে করি বাংলাদেশে যারা হিন্দু আছে, যারা মুসলিম আছে, যারা খ্রিস্টান আছে, যারা বৌদ্ধ আছে, সবাই আমরা এক। এখন অবধি ভারতের বাংলাদেশের সাথে যে বিদেশ নীতি, তাতে করে যা মনে হচ্ছে ভারত বাংলাদেশের সাথে কনফ্লিক্ট বিহেভিয়ারের দিকে এগোচ্ছে, এবং এটি অত্যন্ত কনসার্নের ব্যাপার যে এরকমভাবে চলতে থাকলে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও খারাপের দিকে যাবে। একটি জিনিস আরও আপনাকে মনে রাখতে হবে যে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনাকে যে দেশ গ্রহণ করবে, সেই দেশ স্বেচ্ছায় একটি রেভলিউশনকে আমদানি করবে। এখন অবধি যা মনে হচ্ছে, আমরা আরব দেশে দেখছি যে আইয়ামে জাহেলিয়াত ছিল, এবং 5ই আগস্টের আগে আমরা দেখছি বাংলাদেশে আওয়ামী জাহেলিয়াত ছিল। সো আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইস্কনের মদদে আইনজীবীকে যেভাবে হত্যা করা হলো, এটা মধ্যযুগীয় বর্বরতার মতোই। এবং এই হত্যাকাণ্ডের ধরন যদি আপনি অ্যানালাইসিস করেন, দেখবেন এইটা সেই আওয়ামী জাহিলিয়াত এবং এই বর্তমান সময়ে যেটা ঘটছে একই রকম। যেসব সংখ্যালঘু মানুষেরা আওয়ামী লীগ করত, তারা কিন্তু সাধারণ মানুষের উপরে ব্যাপক নির্যাতন চালিয়েছে। স্বাভাবিক মামলায় এবং রেশনাল মামলায় যখন গ্রেপ্তার হয়েছেন, তখন ভারতীয় মিডিয়া এটিকে একটি সংখ্যালঘুর উপর নির্যাতন, সংখ্যালঘুর উপর হামলা মামলা এটি বলে চালিয়ে দিয়েছেন। ভারত সবসময় কি চাইতো যে তারা বাংলাদেশের ভিতরে একটি আধিপত্য বিস্তার করবে, এবং এই আধিপত্য বিস্তার সে এখন থেকে না, 71-এর পর থেকেই তারা ক্রমাগতভাবে চেষ্টা করে আসছে, এবং তাদের একমাত্র নির্ভরযোগ্য জায়গা হচ্ছে আওয়ামী লীগ। তারা আওয়ামী লীগকে নির্ভর করে বাংলাদেশের ভিতরে আপনি দেখেন যে ট্রানজিট নিয়েছে, রেল করিডোরও নিয়েছে, এমনকি হয়তো রেলটা চালু হয় নাই, এবং বাংলাদেশের ভিতরে তারা একটি আধিপত্য সৃষ্টি করে তারা এই দেশে একটি ভারতের একটি অঙ্গরাজ্য বানাতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ কখনো এটা মেনে নেবে না। তাদের পরিকল্পনা হচ্ছে যে আওয়ামী লীগের মতো একটি শেখ হাসিনার মতো একটি দিল্লি দাস বানিয়ে এই দেশকে পরিচালনা করা। তারা বাংলাদেশকে ডমিনেট করছে বা বাংলাদেশকে বোঝাতে যাচ্ছে যে বাংলাদেশ সংখ্যালঘুদের উপর
আক্রমণ চালাচ্ছে, কিন্তু সেটা আদতপক্ষে সত্য না। হাই কমিশনারে যে আমাদের হামলা করা হয়েছে সেটা সবচেয়ে ন্যাক্কারজনক একটা ঘটনা। হিন্দুত্ববাদী দেশ তারা যেভাবে আমাদেরকে হামলা চালাচ্ছে, আমি তাদেরকে একটা কথাই বলবো, আপনারা আমাদের নিকটবর্তী এবং পার্শ্ববর্তী দেশ, আপনাদের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক আরও উন্নতি হবে এবং আপনারা আমাদের সাথে রাজনৈতিকভাবে মোকাবেলা করুন, কিন্তু আপনারা হামলা করে কেন? আপনারা আমাদের সাথে সহিংসতা যদি করতে আসেন, যুদ্ধ করতে আসেন, আমরা কিন্তু দমে যাব না, আমরাও কিন্তু ক্যাটালিস্ট হয়ে আপনাদের সামনে যাব। এবং আরেকটা কথা আমি বলতে চাই, বাংলাদেশের মানুষ তার সার্বভৌমত্ব জাতীয়তাবাদে এখনও একতাবদ্ধ। তারা তাদের সর্বস্ব দিয়েই বাংলাদেশকে রক্ষা করতে চায়। সেখানে হিন্দু মুসলিম কিছুই না, বাংলাদেশ এক এবং অদ্বিতীয় হিসেবেই এগিয়ে যাবে। ভারতের মিডিয়া, যেটাকে বলবো মলম বিক্রেতার মতো যেই সাংবাদিকগুলো আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, সেখানে আমরা বাঙালি হিসেবে বাংলাদেশে যে সাংবাদিক আছে তারা যে রুখে দাঁড়াচ্ছে সেটা আমাদের কাছে নজিরবিহীন। সার্বভৌমত্বে আঘাত করেছে, আর স্বাধীন দেশের সীমান্তে আক্রমণ করা, উপ হাই কমিশনের আক্রমণ করা, এটা তো সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন করা সামিল। তো সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের ক্ষেত্রে আসলে ভূমিকা রাখা হবে, অন্তত বোর্ডলি ভূমিকা রাখতে হবে, যেটাকে হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এটাকে প্রতিবাদ জানাতে হবে। এবং হচ্ছে আমার মনে হয় এটা এক্ষেত্রে সবচেয়ে ভালো যারা করণীয় ছিল সেটা হচ্ছে বাংলাদেশে যেই ভারতের রাষ্ট্রদূত রয়েছে তাকে ডেকে জবাব চাইতে হবে যে কেন আপনার দেশে এইভাবে আমাদের হাইকমিশন হামলা করা হলো। ইন্ডিয়ার সাংবাদিকরা তিলকে তাল বানায়া পুরো বিশ্বের সামনে তুলে ধরতেছে, বিশেষ করে টুইটারে তারা পুরো বিশ্বের সামনে বাংলাদেশকে অত্যন্ত বাজেভাবে উপস্থাপন করতেছে। তো এই জায়গায় আমাদের আসলে সাংবাদিক যারা রয়েছে প্রকৃত সত্যটা তুলে নিয়ে আসতে পারতো রিউমার স্ক্যানের মাধ্যমে, তাহলে হয়তো এতটা বাজে পরিস্থিতি আজকে হইতো না। ভারতের দাবার ঘুঁটি শেখ হাসিনা, তো আমাদের জুলাই বিপ্লব এসে তো এই ভারতের দাবার ঘুঁটি শেখ হাসিনা আউট করে দিয়েছে। একই সাথে ভারতের চোখে এই কথার মধ্যে যোগ্যতা আমাদের অর্জিত হয়েছে এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। এখন আর বাংলাদেশ ওই দিল্লির পাঁচাটা কূটনীতিতে বিশ্বাস করে না। দক্ষিণ এশিয়ার বা দক্ষিণ পূর্ব এশিয়ার তাদের একটা ভালো একটা নির্ভরযোগ্য দেশ হয়ে ওঠার কথা ছিল, কিন্তু তারা আসলে দক্ষিণ এশিয়ার জন্য একটা সমস্যা বা একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি দেখি যে মধ্যপ্রাচ্যে এই শোষণ, জুলুম এবং নির্যাতন চালা হচ্ছে ইসরায়েল, এজন্য মধ্যপ্রাচ্যের বিস্ফোরা বলা হয় ইসরায়েলকে। ঠিক তেমনিভাবে একই পদ্ধতিতে একই পন্থায় শোষণ, নির্যাতন, নিপীড়ন এবং এই যে ডমিনেশন করা মনোভাব চালায় হচ্ছে ইন্ডিয়া। তারা হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার বিস্ফোরা। সুতরাং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং নতজনের সম্পর্ক বজায় রাখার আমাদের কোনো মানেই নাই। সনাতনীদের নিয়ে যে প্রোপাগান্ডা, এটা হচ্ছে তাদের সর্বশেষ অস্ত্র। আপনি ভারতের কথা চিন্তা করেন, যেই দেশে শুধুমাত্র গরুর গোশত ফ্রিজে রাখার কারণে তাদেরকে মারা জায়েজ হয়ে যায়, শুধুমাত্র রাস্তা দিয়ে কোরবানির গরু যাচ্ছে এজন্য হচ্ছে তাদেরকে প্রহার করা হয়। আপনি দেখবেন যে তাদের হোলি খেলার যে রং সেটা মুসলিম নারীদের উপরে অকাতরে ফিলিয়ে দেওয়া হয়, তাদেরকে হেনস্থা করা হয়, পর্দা নিয়ে ঢুকতে দেওয়া হয় না, বোরকা পরে ঢুকলে টিজ করা হয়। এমন একটা দেশ, তারা যদি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, এইটা আসলে কোনোভাবে কাম্য না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়েও ভারতকে কথা না বলা উচিত, কিন্তু ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা তো বলছেই, তারপর আবার তার অ্যাকশনে যাচ্ছে, কনফ্লিক্টে যাচ্ছে। এগুলো কোনোভাবে একটা প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকে আমাদের কাম্য নয়। এইসব হুমকি, যেমন ভারতের যে বিষয়টা আসছে, এরকম সামনে আরও অন্য হুমকি আসতে পারে, সেসব ক্ষেত্রেও বাংলাদেশের সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থীরা যারা আছে, তারা যদি শিক্ষা জীবন থেকে একটা সামরিক প্রশিক্ষণ পায়, তাহলে তারা এইসব হুমকি মোকাবেলায় আরও সচেতন হবে এবং তাদের মনোবল আরও দৃঢ় হবে। যেহেতু একটি বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড এবং সার্বভৌমত্ব শক্তি সম্পন্ন, নিজস্ব পলিসি আছে, নিজস্ব টার্গেট আছে, গোল আছে, সে অনুযায়ী বাংলাদেশ তার নিজস্ব কূটনীতিগত দিক দিয়ে নিজস্বভাবে এগিয়ে যাবে, নিজস্ব পলিসি নিজে মেকিং করবে, সবাইকে নিয়েই করবে, এটাই স্বাভাবিক হওয়া উচিত, এর কোনো ব্যত্যয় নাই। আবার মাঝে মধ্যে কিন্তু বিপরীত বৈষম্যও দেখা যায়। এখন দেখবেন বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় বিপরীত বৈষম্য শব্দটা ব্যবহার করা হয়। বিপরীত বৈষম্য হলো যখন আপনি সংখ্যালঘু দ্বারা উল্টো নির্যাতিত হবেন, এ দৃশ্য পাওয়া যায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমত। আজকের জনমতে সাধারণ মানুষ তাদের মতামত ব্যক্ত করেছেন। তারা বলছেন, ভারতের যে আগ্রাসন বাংলাদেশের উপর প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, এর বিপরীতে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক তৎপরতা জোরদার করা উচিত। একই সাথে এই ধরনের আচরণকে হুমকি মনে করেছেন বাংলাদেশের মানুষ। তারা মনে করেন যে সাধারণ নাগরিকদের মধ্যেও এক ধরনের সামরিক প্রশিক্ষণ দেওয়া উচিত, যাতে যে কোনো সময় সরকারকে সহযোগিতা করতে তারা ভূমিকা পালন করতে পারেন। এই ছিল আজকের জনমত। এরপর নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।